প্রথাগত আমাদের ইংরেজি যে গ্রামার ওই গ্রামার না, মোটামুটি একটু অ্যাডভান্স লেভেলের একটা গ্রামার। তাহলে দেখেন আমাদের যে বাক্যটি আছে, she did not know the answer, সে বাক্যটি জানে না। এই যে বাক্যটি দেওয়া আছে আমাদেরকে, যে প্রিন্সিপাল অফিসার মানে BIVM মডেলের, মানে আপনারা জানেন যে ব্যাংকের সকল প্রশ্ন বর্তমানে BIVM অক্সিলারি ভার্ব আছে, কিন্তু বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য হ্যাজ নেওয়া যাবে না, ইজ নিয়েছি। হ্যাঁ, ইজ হবে, ইজ হবে। আজকে প্রিকশনস, ঠিক আছে। তারপর নাউন লাগবে, নাউন এখানে আছে। তারপর কি এই সো ডট ডট কি টু এর মাঝখানে কি, হ্যাঁ। শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের কাছে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, আপনারা জানেন যে আসন্ন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক এবং কম্বাইন্ড ব্যাংকের যে সকল প্রশ্নগুলো আছে, বা কম্বাইন্ড ব্যাংকে যে কিভাবে আপনারা আসলে প্রিপারেশন নেবেন, আমরা আসলে এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। এবং এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করার প্রারম্ভেই যে কথাটি একটু বলতে চাই, মানে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদ এবং সিনিয়র মানে কম্বাইন্ড ব্যাংকের সিনিয়র অফিসার, অফিসার অফ ক্যাশ এবং আপনার জনতা ব্যাংকের RC, ঠিক আছে। আসন্ন আমাদের হাতে মোটামুটি ব্যাংকের জন্য এই 5টি নিয়োগ আছে, এবং এই 5টি নিয়োগের ক্ষেত্রে আসলে কিভাবে আপনারা অল্প সময়ে একটা কনস্ট্রাকটিভ প্রিপারেশন আপনারা নিতে পারেন, আমরা সেই বিষয়টি নিয়ে একটা কথা বলতে চাই। তো ফর দ্য ফার্স্ট টাইম আপনাদেরকে আমি যে কথাটি বলতে চাই সেটা হলো, সবাই আপনারা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং আমার সাউন্ড ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু জানাবেন, ঠিক আছে। এবং আজকে আমি আমার এই আলোচনা থেকে আমি সামান্য কয়েকটি প্রশ্ন রেখেছি, বাট আমার এই সামান্য কয়েকটি প্রশ্ন এর বাইরেও আমি আপনাদেরকে টোটাল একটা গাইডলাইন দিব, এবং কিভাবে আপনারা আপনাদের যে স্বপ্নের যেই চাকরি অ্যাজ এ ব্যাংকার হিসেবে নিজেকে আত্মনিয়োগ করা, সেই ব্যাপারটা নিয়ে আমরা একটু ডিসকাস করবো, ঠিক আছে। সো তাহলে আমরা একটু শুরু করতে চাই। হ্যাঁ, প্রত্যেকে আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং আমার সাউন্ড ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু জানাবেন, ঠিক আছে। এবং আপনাদের সবার প্রতি আমার বিনীতভাবে অনুরোধ রইল যে আপনারা সবাই প্রত্যেকেই ক্লাসে একটু শেয়ার এবং মেনশন করে দিবেন আপনাদের ফ্রেন্ডদেরকে। এবং আমরা যেহেতু সামাজিক জীব হিসেবে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে সবাই অ্যাক্টিভ আছি এবং অনেক গ্রুপে আছি, অনেক পেজে আছি। সো আপনারা চাইলে আপনাদের অনেক শিক্ষণীয় সে সকল পেজ এবং গ্রুপগুলোতে আমাদের ক্লাসটি শেয়ার করতে পারেন, ঠিক আছে। তাহলে আমরা একটু শুরু করতে চাই। তো তাহলে আমরা একটু আসতে চাই। হ্যাঁ, দেখেন আমি বিগত বছরে আসা, মানে এখানে আমি 3টা জায়গার প্রশ্ন রেখেছি। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের প্রশ্ন রেখেছি, কম্বাইন্ড সিনিয়র অফিসারের প্রশ্ন রেখেছি, এবং পাশাপাশি আমি অফিসার এবং ক্যাশিয়ার, মোটামুটি আমি 5টা, মানে এখানে 5টি প্রশ্ন রেখেছি এবং 5টি প্রশ্নকে আমরা 5 জায়গা থেকে রেখেছি। সো আপনারা সবাই বাক্যটি একটু সলভ করবেন, হ্যাঁ, যে এই বাক্যের আসলে অ্যান্সারটি কি হতে পারে। আর সচরাচর আমরা গ্রামাটিক্যাল যে সকল জিনিসের নিয়ে আমি ডিসকাস করি, ওই জায়গা থেকে আমি একটু ভিন্ন জায়গায় একটু আসতে চাই। কারণ আপনারা জানেন যে ব্যাংকের ইংলিশটা একটু ডিফারেন্ট হইতে হয়, বাট এটা আপনাদের পক্ষে সম্ভব বা আমাদের পক্ষে পসিবল। কারণেই আমরা একটু ডিসকাস করবো। হ্যাঁ, তাহলে সবাই এই বাক্যটি একটু সলভ করবেন। হ্যাঁ, প্রত্যেকে একটু সলভ করবেন এবং কমেন্টে জানাবেন। সবাই একটু কমেন্ট করেন প্লিজ। কমেন্ট দেখা যাচ্ছে না। হ্যাঁ, সবাই প্রশ্নটির অ্যান্সার করবেন। এবং এই যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটি কিন্তু প্রথাগত আমাদের ইংরেজি যে গ্রামার ওই গ্রামার না, মোটামুটি একটু অ্যাডভান্স লেভেলের একটা গ্রামার, যদিও এটা খুবই সহজ। বাট আপনারা যারা অ্যাডমিশন টেস্টের সময়, যারা বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি আইবির জন্য যারা প্রিপারেশন নিয়েছেন, বা যারা ব্যারন্স টোফেলসের উপর একটু মানে পড়াশোনা করছেন, বা যারা একটু অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন নিয়েছেন, তাদের ক্ষেত্রে কি এই যে টপিক্সটি আপনারা আই থিঙ্ক পড়েছেন, ঠিক আছে। হ্যাঁ, তো সবাই একটু অ্যান্সার করবেন, আমরা আপনাদের উত্তরটি একটু দেখতে চাই, তারপর আমি বিস্তারিতভাবে এই প্রশ্নের অ্যান্সারটি সলভ করব। এবং আমি একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটি হলো ইনভার্সনের একটা প্রশ্ন, ঠিক আছে। ইনভার্সনের একটা প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নটি ইনভার্সনের একটা প্রশ্ন। সো আমরা এখানে একটু এই বাক্যটি একটু তাহলে সলভ করতে চাই। ইনভার্সনের ক্ষেত্রে এটা স্ট্রাকচারটা 2 ভাবে হয়ে থাকে, আমি এখানে দেখাতে চাই যে আপনারা, হ্যাঁ, ইনভার্সনের ক্ষেত্রে 2টা নিয়ম, এখানে একটা নিয়ম আপাতত আমি আলোচনা করব। দেখেন এখানে বলছে শি নট, এখানে শি নট নো, শি ডোন্ট নো, হ্যাঁ, শি ডাজেন্ট নো দ্য অ্যান্সার, ঠিক আছে। সরি, এটা ডিড নট,
এখানে একটা ওয়ার্ড একটু মিস্টেক আছে, শি ডিড নট নো দ্য অ্যান্সার, সে বাক্যটি মানে সে কি উত্তরটা জানতো না বা জানেনি, ঠিক আছে। তাহলে এখানে একটু দেখেন, আমরা যে ব্যাপারটি নিয়ে একটু কথা বলতে চাই সেটা হলো ইনভার্সনের ক্ষেত্রে যে বাক্যটি দেওয়া থাকবে, যদি বাক্যটি নেগেটিভ হয়, বাক্যটি কি হয়, যদি বাক্যটি নেগেটিভ হয় এন্ড এর পরবর্তী অংশ কি হবে, এটাকে দুইভাবে সলভ করা যায়। যদি বাক্যটি নেগেটিভ হয়, ওই টাইপের বাক্যটাকে আপনারা দুইভাবে সলভ করতে পারবেন। প্রথমটা হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস আইদার, ঠিক আছে, এই হলো একটা রকম। 2 নম্বর ওইটা হলো অথবা নেইদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। খুব ভালো করে লক্ষ্য করেন, মানে এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রথাগত যে সকল গ্রামাটিক্যাল যে টপিকস আছে এই টপিকস আপনারা সচরাচর পড়েন না, বাট এই টপিকসটা খুব ভালো করে অ্যাডমিশন টেস্টে যারা প্রিপারেশন নিচ্ছেন তারা জানেন, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের যে বাক্যটি আছে, শি ডিড নট নো দ্য অ্যান্সার, সে বাক্যটি জানে না। এই যে বাক্যটি দেওয়া আছে আমাদেরকে, যে প্রিন্সিপাল যে ক্লজটি দিয়েছে, এই প্রিন্সিপাল ক্লজটি এখানে নেগেটিভ আছে। তাহলে আমাদের যে বাক্যটি দেওয়া আছে এন্ড এর আগে, এই বাক্যটি আছে নেগেটিভ, আপনি নেগেটিভ এখানে পেয়েছেন, তাহলে এন্ড এর পরে কি লাগবে, এন্ড এর পরবর্তী অংশটুকু আপনারা দুইভাবে সলভ করতে পারেন। একটি ওই হলো হয় প্রথমে সাবজেক্ট অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস আইদার, অথবা নেইদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। তাহলে আপনাদের কাছে আমার যে মেসেজটি সেটা হলো যে আপনারা এই ইনভার্সনের প্রশ্নটি দুইভাবে সলভ করতে পারেন। তাহলে আমরা একটু মিলাতে চাই। দেখেন এখানে আপনি সাবজেক্ট পেয়েছেন, অক্সিলারি ভার্ব পেয়েছেন, নট পেয়েছেন, বাট এখানে কিন্তু আইদারটা নাই, এই কারণে এই অপশনটি নেওয়া যাচ্ছে না। আমি আবার বলছি, বাক্যটি মানে প্রিন্সিপাল ক্লজটি যদি আপনার নেগেটিভ হয় তাহলে আপনি ওই বাক্যটাকে দুইভাবে সলভ করতে পারবেন। একটি ওই হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস আইদার, ঠিক আছে। 2 নম্বর যে ওইটি সেটা হলো নেইদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। আমরা প্রথমে তো প্রথম টাইপটা একটু দেখি। দেখেন এখানে সাবজেক্ট আছে, এখানে অক্সিলারি ভার্ব আছে, কিন্তু এখানে কিন্তু কি নাই, নট নাই, সো এটা নেওয়া যাবে না। আবার দেখেন এটাতে সাবজেক্ট দিয়ে শুরু হয় না, এটা সাবজেক্ট দিয়ে শুরু হয় না, সো আমরা নেইদার অক্সিলারি ভার্ব সাবজেক্ট আমরা এই প্যাটার্নটা একটু ফলো করতে চাই। তাহলে দেখেন এখানে আপনি নেইদার পেয়েছেন, এখানে নেইদার পেয়েছেন, এতটুকু পর্যন্ত রাইট। এটা তারপর কিন্তু কি লাগবে, অক্সিলারি ভার্ব। এখানে দেখেন আছে সাবজেক্ট, নেইদার এর পর আমাদের কিন্তু কি লাগবে, নেইদার এর পর আমাদের কিন্তু অক্সিলারি ভার্ব লাগবে। দেখেন নেইদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদেরকে আমি যে মেসেজটা দিতে চাই সেই মেসেজটি হলো ইনভার্সনের ক্ষেত্রে তার যে বাক্যটি থাকবে, যে প্রিন্সিপাল ক্লজটি থাকবে, যদি প্রিন্সিপাল ক্লজটি নেগেটিভ হয় অ্যান্সারটা দুইভাবে করতে পারবেন, হয় সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস আইদার, অথবা নেইদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। আশা করি আমরা আপনাদেরকে এই জিনিসটি বুঝাতে পেরেছি। যদি আপনাদেরকে আমি এই বিষয়টা বুঝাতে পারি, সবাই লিখবেন ভাইয়া ক্লিয়ার, একটু লিখবেন, একটু ক্লিয়ার লিখবেন, ঠিক আছে। প্রত্যেকে একটু কমেন্টে লিখবেন যে স্যার ক্লিয়ার, ওকে। হ্যাঁ, প্রত্যেকে লিখবেন ক্লিয়ার। এবং এই যে গ্রামারটা আছে এই জিনিসটা কিন্তু ব্যারেন্স ক্লিপসে আছে। হ্যাঁ, আমাদের প্রথাগত বইতে এই নিয়মটা থাকলে অত বেশি বিস্তারিত আলোচনা করা নেই, ঠিক আছে। আশা করি আপনাকে আমি এই ব্যাপারটা বোঝাতে পেরেছি। তাহলে আপনারা পরবর্তী প্রশ্নে চলে যেতে পারেন। দেখেন বলছে হোয়াই ডু ইউ ওয়াস্ট টাইম, মানে আপনি কেন সময় অপচয় করেন, ঠিক আছে। এটা একটা ভয়েসের প্রশ্ন। আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, সিনিয়র অফিসার মানে বিআইভিএম মডেলের, মানে আপনারা জানেন যে ব্যাংকের সকল প্রশ্ন বর্তমানে বিআইভিএম নিচ্ছে, ঠিক আছে। আর এই বিআইভিএম মডেলের যে প্রশ্ন, মানে যে সকল টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, আমরা ওইভাবে কিছু জায়গা আমি চুজ করেছি, ওই পিক অ্যান্ড চুজের আওতা থেকে আমরা গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন আমরা সলভ করব। হ্যাঁ, তাহলে আপনারা এই বাক্যটি একটু সলভ করবেন। এখন প্রত্যেকে এই বাক্যটি সলভ করবেন, একটু সবাই একটু দ্রুত করবেন, ঠিক আছে। আপনাদের রেসপন্স আশা করি দ্রুত। দেখুন এই যে বাক্যটি আছে, এই বাক্যটি কিন্তু আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। কিভাবে আছে, ইন্টারোগেটিভ হিসেবে আছে, এবং এই বাক্যটাকে কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলা হয়েছে। তাহলে আমি একটু দেখাই, আমি একটু বিস্তারিতভাবে ডিসকাস করতে চাই। আপনারা জানেন ইন্টারোগেটিভের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা হবে এমন, প্রথমত অক্সিলারি ভার্ব, তারপর হলো সাবজেক্ট, তারপর হলো মেইন ভার্ব, তারপর হলো অবজেক্ট, ঠিক আছে, তারপর প্রশ্নবোধক সাইন। মানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা হলো এমন। সেটা কিভাবে দেখেন,
এই যে অক্সিলারি, এই যে হ্যাঁ, এক্ষেত্রে যদি বাক্যটা ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে আগে, সেটা আমরা একটু একটু পদ দেখাচ্ছি। হ্যাঁ দেখেন, এক্ষেত্রে যদি ইন্টারগেটিভ সেন্টেন্সে যদি কখনো ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে থাকবে, হ্যাঁ এটা অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হলো এটা। ঠিক আছে, দেখেন প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড পাইছেন, তারপর অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন হলো কি মেইন ভার্ব, এটা অবজেক্ট, এটা হলো প্রশ্নবোধক সাইন। এটা আছে কিভাবে? এই বাক্যটি আছে এখন অ্যাক্টিভে। এই বাক্যটাকে যদি আপনাদেরকে প্যাসিভ করতে বলা হয়, যদি এই সেন্টেন্সটিকে আপনাদেরকে প্যাসিভ করতে বলা হয়, তাহলে কিভাবে করবেন? প্যাসিভ করতে হলে আপনারা জানেন, যদি কোনো বাক্যে ইন্টারগেটিভ করার ক্ষেত্রে হু থাকলে বাই হোম বসে। যদি কোনো বাক্যে বাই হোম থাকে, যদি কোনো একটা বাক্যে বাই হোম থাকে তাহলে বসে হু। এর বাহিরে ডাব্লিউএইচ ওয়ার্ড যা আছে তাই হবে, এর বাহিরে ডাব্লিউএইচ ওয়ার্ড যা আছে তাই আমাদেরকে বসাতে হয়। ঠিক আছে, তাহলে দেখেন প্রথমে কি রাখবে, আপনি ডাব্লিউএইচ ওয়ার্ডটা পেয়েছেন বসাই দিবেন, তারপর কার ঘর? অক্সিলারি ভার্বের ঘর, সেটা আপনি লিখতে হবে আপনাকে। ঠিক আছে, দেন হলো অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্ট এর সাবজেক্ট প্লাস বি3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। এটা হলো একটা ইন্টারগেটিভ সেন্টেন্সের প্যাসিভের পার্ট। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমার মেসেজটা সব একটু ক্লিয়ার হন। আপনাদেরকে আমি যে মেসেজটা এখানে দিতে চেয়েছি সেটা হলো, কোন একটা ইন্টারগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ এটা হলো প্রথমে অক্সিলারি ডাব্লিউএইচ ওয়ার্ড, যদি থাকে থাকবে, না থাকলে প্রথমে অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব, দেন অবজেক্ট। ঠিক আছে, এখন ইন্টারগেটিভের কোন একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে প্রথম যে কাজটি, প্রথম হলো ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসাবেন, দেন হলো অক্সিলারি ভার্ব, দেন হলো অবজেক্টের সাবজেক্ট বসাবেন, তারপর কি লাগবে? মেইন ভার্বের বি3 বসাবেন, তারপর বাই, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এন্ড ফাইনালি আপনারা কি করবেন? একটা প্রশ্নবোধক সাইন বসাবেন। ঠিক আছে, এখন এই যে বাক্যটি আছে, এই বাক্যটি আপনারা কিভাবে সলভ করবেন? এই বাক্যটি সলভ করার কৌশল হলো, প্রথমে যা আছে, হোয়াই ছিল আমরা হোয়াই বসাই ফেলছি। দেখেন বাক্যটার টেন্সের দিক থেকে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আপনারা জানেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে কি বসে? এম, ইজ, আর। সেক্ষেত্রে আই এর সাথে বসে এম, ইজ হলো সিঙ্গুলার, আর হলো প্লুরাল। ঠিক আছে, এখন কি করবেন? প্রথমে আপনারা হোয়াই বসাইছেন। আপনারা একটা তথ্য জানেন যে কোনো একটা বাক্যের ভার্ব কিন্তু সাবজেক্টের অনুগামী হয়, এই কারণে আগে অক্সিলারি ভার্বটা ফাঁকা রাখবেন। এইবার অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসান। এই অবজেক্টের সাবজেক্টিভ, এই বাক্য অবজেক্টটা কি? টাইম না? এখানে টাইমটা বসান। এবার আপনি জানেন টাইম একটা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন সবসময় কি হয়? সিঙ্গুলার হয়, এই কারণে এখানে কি হবে? ইজ। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আমি আবার বলছি, প্রথম ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়েছি, তারপর অক্সিলারি ভার্ব এখন বসাইছেন, তারপর কি? অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসাইছেন। এখন কি লাগবে? বি3 ফর্ম। এই যে ওয়াস্ট মেইন ভার্ব, এটার বি3 ফর্ম কি? ওয়াস্টেড। ওয়াস্টের বি3 ফর্ম হলো ওয়াস্টেড, তারপর নিয়ম অনুযায়ী বাই, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এই যে ইউ, ইউ এর অবজেক্টিভ ফর্ম হলো ইউ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমার মেসেজটা আমি আবার ক্লিয়ার করছি। যখন কোন একটা বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন ইন্টারগেটিভের ক্ষেত্রে, ডাব্লিউএইচ ওয়ার্ড এখানে যদি হোয়াই আছে, যা আছে তাই বসাবেন। তারপর নিয়ম অনুসারে আপনাদের কি বসানো লাগবে? নিয়ম অনুসারে আপনাদের বসানো লাগবে হলো অক্সিলারি ভার্ব। দেখেন এখানে 4টা জায়গাতে অক্সিলারি ভার্ব আছে, কিন্তু বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য হ্যাজ নেওয়া যাবে না, ইজ নিয়েছি। হ্যাঁ, ইজ হবে। তারপর টাইম। ওকে, আপনারা জানেন যে যদি কোনো একটা বাক্য কন্টিনিউয়াস টেন্স হয় তখন বিং বসে, এই কারণে অপশনটা হয় নাই। যদি কোনো একটা বাক্য পারফেক্ট টেন্স হয় তখন বিন হয়, এই কারণে এটা হয় নাই। ঠিক আছে, এটা তো একই কারণে হয় নাই। এই কারণে এই প্রশ্নের অ্যান্সার হলো এ। আশা করি বোঝাতে পেরেছি। আমার প্রশ্ন হলো, আমি কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন শেখাবো। অ্যাপ্লিকেশন এমন জিনিস, আপনাদেরকে আমি এই একটার অ্যাপ্লিকেশন শিখেছি, আপনি এই নিয়মে যে কোনো বইয়ের শত প্রশ্ন আপনি সলভ করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, কারণ আপনারা কিন্তু কি অনেকে মুখস্থ করে না। এই অ্যাক্টিভ প্যাসিভের যে দুটি রুলস, বাংলাদেশের ম্যাক্সিমাম বইতে রুলসগুলো দেওয়া নাই। ঠিক আছে, কারণ কি এই জিনিসগুলোর জন্য আপনাদের বহুদিনের গবেষণার প্রয়োজন আছে। ঠিক আছে, কাজেই আমরা চেষ্টা করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার, এবং সলভ করার ক্ষেত্রে এভাবে একটু কেটে সলভ করলে রাইট অ্যান্সার অটো বের হবে। ঠিক আছে, আশা করি আপনাদেরকে আমি তথ্যটি বোঝাতে পেরেছি। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে আসতে চাই। আমরা তাহলে এই বাক্যটি একটু সলভ করতে চাই। হ্যাঁ, প্রত্যেকেই এই বাক্যটি সলভ করবেন এবং দ্রুত করবেন। এই বাক্যটি একটু সলভ করবেন। এটা হলো বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের প্রশ্ন। হ্যাঁ, এটা হলো এডি 2022 সালের প্রশ্ন।
পরীক্ষাটাতে এসে এটা 2022 সালের প্রশ্ন এটি। হ্যাঁ, একটু দ্রুত করতে হবে ভাই, একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, ওকে, আমি একটু পড়ি। বলছে আই স্যাট ডাউন অ্যান্ড এবং টিয়ার্স রান ডাউন হার ফেস, মানে আমি বসে পড়ছিলাম এবং কান্না করে দিছি তার কি ফেস দেখে আর কি, আপনি একবার থমকে গেছেন আর কি। ওকে, তো এখানে বলছে দা ওয়ার্ড, এই যে ডাউন কথাটা আছে, এই ডাউন কথাটা এখানে কোন পার্টিসিপেন্ট স্পিচ আর এখানে কোন পার্টিসিপেন্ট স্পিচে ব্যবহার করা হয়েছে। এখানে ডাউন নামক দুটি শব্দ আছে, এই দুটি শব্দ কোন বাক্যে কি হিসাবে ব্যবহার করা হয়েছে এটা এখানে আমাদের কাছে জানতে চেয়েছে, ঠিক আছে। সো তাহলে আমরা এই ব্যাপারটা একটু ডিসকাস করতে চাই। আপনারা জানেন আমি এই যে নিয়মটা, এটা আমি কয়েকভাবে একটু আপনাকে ডিসকাস করে দিব এখন। তাহলে আমরা একটু আসতে চাই, দেখেন কিভাবে আসবেন। প্রথম প্রশ্ন যে স্যাড, এটা একটা কি ভার্ব জানেন? এটা একটা নরমাল ভার্ব, আর নরমাল ভার্বের পর সাধারণত অ্যাডভার্ব বসে। নরমাল ভার্বের পর সাধারণত অ্যাডভার্ব বসে, এই কারণে এই ডাউন কথাটা একটা অ্যাডভার্ব। আপনারা জানেন আমি আমার ক্লাসগুলোতে বলি যে লিঙ্কিং ভার্ব ছাড়া পৃথিবীতে যত ভার্ব আছে ওই সকল ভার্বগুলোকে সাধারণত নরমাল ভার্ব বলা হয়। এটা একেবারে জেনারেল সেন্স, ঠিক আছে। আমি আবার বলছি, সাধারণ অর্থে লিঙ্কিং ভার্ব ছাড়া পৃথিবীতে যে সকল ভার্বগুলো আছে ওই সকল ভার্বগুলোকে বলা হয় নরমাল ভার্ব। আর এই নরমাল ভার্বের পর সাধারণত কি বসে? অ্যাডভার্ব বসে, এই কারণে এটা একটা অ্যাডভার্ব। আবার কোন একটা বাক্যের মেইন ভার্বকে যদি আপনারা হয়ার দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাবেন তাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস, ঠিক আছে। এই সিট অর্থ বসা। আপনি বলেন তো সে কোথায় বসছে, কোথায় দ্বারা প্রশ্ন করেন বাংলায়? বলেন তো সে কোথায় দ্বারা প্রশ্ন করেন যে সে কোথায় বসছে? নিচে বসছে। কোথায় বসছে? নিচে বসছে, একটা প্লেস। এই যে প্লেস, এই কারণে এটা একটা অ্যাডভার্ব। আমি আবার বলছি সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যখন কোন একটা বাক্যের মেইন ভার্বকে আপনারা হয়ার দ্বারা বা কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাবেন তাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। সে বসছে, নিচে বসছে। কোথায় বসছে? নিচে বসছে। এখানে এই যে সেট, এটা সিটের পাস্ট ফর্ম সেট, ঠিক আছে। এই সেটকে হয়ার দ্বারা বা কোথায় দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটি পাবেন তাকে বলা হয় অ্যাডভার্ব, ঠিক আছে। এবং অ্যাডভার্ব অফ প্লেস যদি প্রশ্নটা একটু ডিপ হতো আপনারা ওইভাবে সলভ করতে পারতেন। ওকে, তাহলে আশা করি আপনাদেরকে আমি প্রথমটা বোঝাতে পেরেছি। দেখেন তো আমাদের এই যে চারটা অপশন আছে, এখানে কি দেখেন, এখানে বলছে ভার্ব। এই বাক্যে এটাই তো ভার্ব, দুটি ভার্ব কি পাশাপাশি বসে নাকি? এটা তো নেওয়া যাবে না। আবার প্রিপজিশনও তো না, কারণ প্রিপজিশনের কাজ হলো বাক্যে কি করা? কোন একটা বাক্যে প্রিপজিশনের কাজ হলো শব্দের সাথে শব্দের সম্পর্ক তৈরি করা, ঠিক আছে। প্রিপজিশনের কাজ হলো মূলত শব্দের সাথে শব্দের সম্পর্ক তৈরি করা, ঠিক আছে। এখন এটা এখানে অ্যাডভার্ব আছে, এখানে অ্যাডভার্ব আছে, দুটি অপশন আপনার হতে পারে। তাহলে আমরা কোথায় যাব? পরবর্তী অংশটিকে একটু পড়তে চাই। দেখেন এখানে বলছে অ্যান্ড এবং টিয়ার্স রান। হ্যাঁ, এই যে কান্না করছে, হ্যাঁ রান, এই রান হলো এখানে মেইন ভার্ব, ঠিক আছে। এটা হলো এখানে মেইন ভার্ব। ওকে, ডাউন হার ফেস, দেখেন এই যে হার ফেস, এটা একটা নাউন ফ্রেজ, ঠিক আছে। এখন এই নাউন ফ্রেজকে টিয়ার্স রান, এখানে কিন্তু বাক্যটা কমপ্লিট। এই হার ফেসকে এই বাক্যটার সাথে সংযুক্ত করছে যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা হলো ডাউন, ঠিক আছে। আর প্রিপজিশনের কাজেই হলো একটা বাক্যে একটা শব্দের সাথে একটা শব্দের সম্পর্ক তৈরি করা, ঠিক আছে। একটা বাক্যে একটা শব্দের সাথে একটা শব্দের সম্পর্ক তৈরি করা, ঠিক আছে। এই কারণে এই যে ওয়ার্ডটা এটা এখানে ভার্ব হিসেবে বসে না। আর দেখেন এই টিয়ার্স, এটা একটা সাবজেক্ট, এটাই বাক্যে ভার্ব। তো দুটি ফাইন ভার্ব কিন্তু বাক্যে পাশাপাশি বসতে পারে না। এই কারণে যে এটা যে ভার্ব, এটাকে আপনি কোনোভাবে অ্যাকসেপ্টেবল বা অ্যাকসেপ্ট করতে পারবেন না। দ্যাটস ওয়াই এই বাক্যের অ্যান্সার হলো প্রিপজিশন, ঠিক আছে। তাহলে প্রথম সেট, আই স্যাট ডাউন, এখানে সেটকে আপনি হয়ার বা কোথায় দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাবেন তাহলে কি অ্যাডভার্ব অফ প্লেস। আর এখানে আমি আবার বলছি দুটি ফাইন ভার্ব পাশাপাশি বসে না, দ্যাটস ওয়াই এখানে ডাউনটা কি ভার্ব না। আর প্রিপজিশনের কাজ কি? বাক্যে একটা শব্দের সাথে শব্দের সম্পর্ক ক্রিয়েট করা, এ কারণে এই বাক্যে ডাউন এখানে প্রিপজিশন। আশা করি আপনাদেরকে আমি এই অংশটুকু বুঝাতে পেরেছি। যদি এখানে বুঝাতে পারি তাহলে আমরা পরবর্তী অংশে একটু আসতে চাই। হ্যাঁ, আর আজকে যে লাইভ সেশনটা এটা কিন্তু স্বাভাবিকভাবে সহজ সহজ প্রশ্ন বা বিসিএস বা আমরা প্রাইমারি নিয়োগ বা এনটিআরসি যে সকল পরীক্ষার প্রশ্ন সলভ করি ওই সকল প্রথাগত প্রশ্নের মতো না, কারণ এখানে একটু ডিফারেন্ট, কারণ ব্যাংকের প্রশ্নগুলো একটু আলাদা, ঠিক আছে। সো অনেকের কাছে আপনাদের কঠিন মনে হতে পারে, কিন্তু এগুলো কঠিন না। আমরা একেবারে খুব সহজ করে আপনাদেরকে জিনিসগুলোকে ইয়ে করবো, ঠিক আছে, পড়াবো। হ্যাঁ, একটু দ্রুত তাহলে বাক্যটি একটু সলভ করবেন প্রত্যেকেই।
এটা আন্দোলনের কারণ। হ্যাঁ, ওকে। তাহলে বলছে হুইচ আন্ডারলাইন পার্ট অফ দিস সেন্টেন্স ইজ ইনকারেক্ট, মানে এটা হলো ব্যারান্সের, ঠিক আছে, একটা প্রশ্ন, ব্যারান্সের সেট জিআরই, হ্যাঁ, ব্যারান্সের সেটের একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটাকে এবার হুবহু তুলে দিয়েছেন, ঠিক আছে। তো আমরা এই বাক্যটি একটু সলভ করতে চাই। এখানে বলছে এই যে বাক্যটি আছে, এই বাক্যের কোন জিনিসটা ইনকারেক্ট, যাদের বেসিক গ্রামার, একেবারে অনেক বেশি গ্রামার পারার দরকার নেই, বা যাদের একেবারে মৌলিক গ্রামারের উপর আইডিয়া আছে, ওই সকল ছেলে মেয়েরা বা ওই সকল শিক্ষার্থীরা এই জিনিসটি সম্পর্কে একটু জানবেন। আপনার পুরো বাক্যটা একটু পড়বেন। এই পুরো বাক্যটা পড়ার পর এই বাক্যের আসলে কোন জায়গাটাতে আপনার মনে হচ্ছে যেটা অসঙ্গতি আছে বা কোন জায়গাটা ভুল, এখানে কিন্তু আপনাকে সঠিক উত্তর চুজ করতে বলে নাই। এই টাইপের যে পিন পয়েন্ট এররগুলো আছে, এগুলোতে আমাদেরকে মূলত ভুল অংশটুকু চিহ্নিত করতে বলা হয়। তো আপনারা একটু পড়েন, আমরা দেন বাক্যটি একটু সলভ করব। ওকে, তাহলে আমরা একটু আসতে চাই। দেখেন বাক্যটি আমরা কিভাবে একটু সলভ করবো একটু দেখেন। বলছে উই ক্যান নট হার্ডলি, দেখেন এই যে হার্ডলি এই কথাটি, এটা টাইপিং মিস্টেক আছে একটু, হ্যাঁ, হার্ডলি, হার্ডলি কিন্তু নিজেই নেগেটিভ, আপনারা জানেন হার্ডলি কিন্তু নিজেই নেগেটিভ, ঠিক আছে। আর কোন একটা বাক্যে কিন্তু একের অধিক নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা যাবে না। দেখেন যে ক্যান নট নিজেও নেগেটিভ, আবার হার্ডলি নিজেও নেগেটিভ, দুটি নেগেটিভ ওয়ার্ড কখনো পাশাপাশি বসে না, ঠিক আছে। এই বাক্যটা এই কারণে এখানে হয় না। আমরা পুরো অংশটুকু একটু পড়ি, দেখেন বলছে উই ক্যান নট হার্ডলি বিলিভ দ্যাট, আমরা একেবারে বিশ্বাসই করতে পারতেছি না যে দ্য সিচুয়েশন ইজ সো সিরিয়াস অ্যাজ টু জাস্টিফাই, দেখেন টু এর পর ভার্বের বেস ফর্ম লাগবে আছে, সাস কি প্রিকশনস, ঠিক আছে, এরপর নাউন লাগবে, নাউন এখানে আছে, তারপর কি এই সো ডট ডট কি টু এর মাঝখানে কি, হ্যাঁ, সো ডট ডট অ্যাজ এর মাঝখানে কি লাগবে আপনার, এখানে একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব লাগবে, এটাও ঠিক আছে, ঠিক আছে। শুধু আপনাদের এই অংশটুকু অর্থাৎ প্রথম অংশটুকু একটু অসঙ্গতি আসে বা ইনকনসিস্টেন্সি আছে। আমি আবার বলছি, আমাদের পিন পয়েন্ট এররগুলোতে আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হলো একটা বাক্যের ভুল অংশটুকু বা একটা বাক্যের যেই জায়গাটাতে অসঙ্গতি আছে, শুধুমাত্র অসঙ্গতির জায়গাতে আপনাদেরকে টাচ করতে হবে বা ওই জায়গাটা অ্যান্সার করতে হবে। এই বাক্যটা অ্যান্সার হলো এ, কারণ হলো এখানে ক্যান নট নিজেও নেগেটিভ, হার্ডলি ওয়ার্ডটাও নেগেটিভ, পাশাপাশি দুটি নেগেটিভ ওয়ার্ড কখনো বাক্যে বসে না। আমি এমন আরো কিছু নেগেটিভ ওয়ার্ড বলে দিচ্ছি আপনাদেরকে, সেই ওয়ার্ডগুলো হলো হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কার্সলি, সেলডম, বাইট, লেস, লিটল, হ্যাঁ, এই ওয়ার্ডগুলো হলো কি পিউ, এই ওয়ার্ডগুলো হলো নেগেটিভ। এই কারণে যদি কোনো বাক্যে এই টাইপের ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়, ওই বাক্যটিতে কখনোই কিন্তু নট বা না বোধক কোনো শব্দ ব্যবহার করা যাবে না। আশা করি আপনাদেরকে আমি এই বিষয়টিও বোঝাতে পেরেছি। তাহলে আমরা পরবর্তী বাক্যে একটু আসতে চাই। হ্যাঁ, এই বাক্যটি প্রত্যেকে একটু দেখবেন, এবং এই বাক্যটি, এই টপিকসটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলো থেকে আসলে আমাদের প্রশ্ন আসে, এবং এটাও কিন্তু কি পিন পয়েন্ট এররের একটা প্রশ্ন, ঠিক আছে। মানে এখানকার যেই জায়গাটা অসঙ্গতি অর্থাৎ ভুল আছে, সেই ভুল অংশটুকু আমাদেরকে এখানে একটু চুজ করতে হবে। তো সবাই একটু বাক্যটি একটু দেখেন, আগে বাক্যটা পড়ার চেষ্টা করবেন, একটু কোয়াইট ডিফারেন্ট বাট পসিবল। ওকে, তাহলে আমরা একটু আসতে চাই। দেখেন এখানে বাক্যটা দেখেন ইফ আছে, আপনারা জানেন ইফ যুক্ত বাক্য সাধারণত কি হয়, কন্ডিশনাল হয় নাকি। এবং ইফ যুক্ত বাক্যে মোট দুটি অংশ থাকে, একটা হলো ইফ যুক্ত অংশ। আমরা একটু ইফ যুক্ত অংশটা একটু ক্লিয়ারিফাই করতে চাই। বলছি ইফ দ্য স্ট্রিটস উড হ্যাভ বিন ক্লিয়ারলি মার্কেট, ঠিক আছে, এতটুকু পর্যন্ত। আর ইট উড নট হ্যাভ টেকেন আস সো লং টু ফাইন্যান্সিয়াল ড্যাশ হাউস, ঠিক আছে। তো আপনারা জানেন যে এই যে বাক্যটি দেখেন, এখানে আছে উড হ্যাভ বিন কথাটা এখানে আছে, আবার এখানে উড হ্যাভ প্লাস বি থ্রি আছে, মানে এই অংশটুকুতে উড হ্যাভ প্লাস বি থ্রি, এই অংশটুকুতে উড হ্যাভ প্লাস বি থ্রি। দেখেন বাক্যটা কিন্তু কি আছে, ইফ যুক্ত বাক্য। তো আমরা এই অংশটুকু মানে ফলাফল যুক্ত অংশটুকু দেখে বুঝতে পেরেছি যে বাক্যটা থার্ড কন্ডিশনালে আছে। আর আপনারা জানেন যে থার্ড কন্ডিশনাল স্ট্রাকচারটাকে আমি এখানে একটু লিখে দিতে চাই। আমাদের থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা হলো এই যে ইফ যুক্ত বাক্যটি, ইফ প্লাস যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়,
ইফ যুক্ত বাক্যটি যদি কি হয় পাস্ট পারফেক্ট টেন্স হয়, তার পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস B3 ফর্ম। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা একটু দেখেন, আমাদের থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা হলো ইফ যুক্ত বাক্যটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তার পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস B3 ফর্ম। আমাদেরকে বিদ্যমান এখানে যে বাক্যটি দেওয়া হয়েছে, এই বাক্যটার মেরিট মোটামুটি এমন, দেখেন এখানে এই যে অংশটুকু, এই ইফ যুক্ত মানে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস B3 ফর্ম যুক্ত অংশটুকুতে ক্লিয়ার আছে। আমরা একটু মানে ফলাফল যুক্ত অংশটুকু একটু দেখি। দেখেন এটা একটা সাবজেক্ট, উড নট হ্যাভ টেকেন, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস এখানে B3 ফর্ম দেওয়া আছে। অর্থাৎ কি আপনার এই ফলাফল যুক্ত অংশটুকু দেওয়া আছে, তাহলে আপনার বের করতে হবে কি প্লাস পাস্ট পারফেক্ট বের করতে হবে। কি বের করতে হবে? প্লাস পাস্ট পারফেক্ট। আর ই প্লাস পাস্ট পারফেক্ট মানে হলো আপনারা জানেন, দেখেন এখানে ইফটা আছে, পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড প্লাস B3। এই যে জায়গাটা উড হ্যাভ বিন, এই উড হ্যাভ বিন কথাটা না হয় এখানে হ্যাড বিন হওয়ার কথা ছিল। কি হওয়ার কথা দরকার ছিল? হ্যাড বিন। আপনারা জানেন যে হ্যাড প্লাস B3 মানে কি থার্ড কন্ডিশনাল। এই কারণে আমাদের সঠিক উত্তর হলো কি এই জায়গাটা, এটা ভুল। কারণ ইফ যুক্ত অংশে সাধারণত কখনোই কি কখনোই মোডাল ভার্ব ব্যবহার করা হয় না। আমি আবার বলছি, আমাদের এখানে ফলাফল যুক্ত অংশটুকু ঠিক ছিল, ইফ যুক্ত অংশটুকু ভুল ছিল। ইফ প্লাস লাগবে পাস্ট পারফেক্ট, এখানে ফিউচার মানে পারফেক্টের ইয়েটা দেওয়া আছে, এজন্য এটা হলো ভুল। ঠিক আছে, আশা করি আপনাদেরকে আমি এই ব্যাপারটি বুঝাতে পেরেছি। তাহলে আমরা পরবর্তী বাক্যে একটু আসতে চাই। হ্যাঁ, তাহলে আমাদের আসলে সবগুলো বাক্য শেষ হয়ে গেছে। আপনাদেরকে আমি যে তথ্যটি একটু দিতে চাই, আপনারা জানেন যে আর কিছুদিন পর, ঠিক আছে, বাংলাদেশ ব্যাংকের মানে সহকারী পরিচালক পদের যে সার্কুলার হবে অগাস্টে। ঠিক আছে, অগাস্টে এডি সার্কুলার আসবে। কিসের? বাংলাদেশ ব্যাংকের এডি সার্কুলার আসবে। ঠিক আছে, এই দেওয়ার 2 মাসের ভিতরে পরীক্ষা হবে, অর্থাৎ বরাবর 3 মাস সময় আছে। যাদের স্বপ্ন যে বাংলাদেশ ব্যাংকের একজন সহকারী পরিচালক হতে চান, তাদের জন্য হাতে আছে 3 মাস। ঠিক আছে, এবং আপনারা ইতিমধ্যে আরো একটা তথ্য জেনেছেন যে এসও বা সিনিয়র অফিসারের অ্যাডমিট কার্ড অলরেডি প্রকাশিত হয়েছে। আজকে হলো অফিসার জেনারেলের কি ওজি, অফিসার জেনারেলের আজকে অ্যাডমিট দিয়েছে। ঠিক আছে, এর পাশাপাশি অফিসার ক্যাশ আছে কম্বাইন্ডের, এবং কি আছে জনতা ব্যাংকের আরসি আছে। অর্থাৎ 2022 সাল ভিত্তিক, 22 সাল বেসড বা 22 সাল ভিত্তিক যে সকল ব্যাংকের যে পরীক্ষাগুলো আছে, আসন্ন পরীক্ষাগুলো হলো বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদ, এটা সবার আগে হবে। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের পর হবে সিনিয়র অফিসার। ঠিক আছে, কম্বাইন্ড সিনিয়র অফিসার, তারপর হবে কম্বাইন্ড অফিসার জেনারেল, এবং তারপর হবে কম্বাইন্ড ক্যাশ, এন্ড ফাইনালি হবে কম্বাইন্ড কি জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট অফিসার। ঠিক আছে, সো আসন্ন আমাদের যে এই যে কোর্সগুলো আছে, মানে এই যে পদের যে পরীক্ষা আছে, এখানে টোটাল পদ সংখ্যা 5000 প্লাস। ঠিক আছে, কত হাজার প্লাস? 5000 প্লাস। তো আপনাদের যাদের স্বপ্ন আছে যে একজন ব্যাংকার হিসেবে আপনি নিজেকে একটা গড়ে তুলতে চান, বা নিজে একজন ব্যাংকার হতে চান, মানে তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। মাত্র 3 মাস বা 2.5 মাসের মতো সময় আছে। এই সময়টুকুতে আসলে কিভাবে আপনি একটু নিজেকে ইউটিলাইজ করতে পারেন, নিজেকে একটু গুছিয়ে নিতে পারেন, তার জন্য আমাদের আজকের আয়োজনটি। এবং আমি যদি ইংরেজি পড়াই, আমি ইংলিশে আসলে কি কি গুরুত্বপূর্ণ জায়গা আছে, আমি গ্রামার নিয়ে এত কথা বলবো না, শুধু আমি যে এই তথ্যটি একটু বলতে চাই, যাদের ব্যাংকার হিসেবে একজন ব্যাংকার হওয়ার স্বপ্ন আছে, তারা চাইলে আমাদের এখানে কোর্স যে চলমান যে কোর্সগুলো আছে, সেই কোর্সগুলোতে ভর্তি হতে পারেন। এবং এখানে শুধু মানে কোচিংটা আসলে কেন গুরুত্বপূর্ণ? হ্যাঁ, কোচিং এর আসলে যে ব্যাপারটা আমি একটু বলতে চাই, সেটা হলো কোচিং এ ভর্তি হলে আপনি একটা প্রপার গাইডলাইনের মধ্যে থাকবেন। আপনি একটা বই কিনলে একটা বইয়ের পুরো অংশটুকু পড়তেন, বাট কোচিং এ আপনি যখন ভর্তি হবেন, তখন কিন্তু কি এই যে 1585 রুলস, অর্থাৎ 15% পরিশ্রম করে 80% ফলাফল পাওয়া যায়, এই টাইপের যে মানে সিলেবাস মানে গোছানো আর কি, এই ব্যাপারটা আমরা আপনাদেরকে একটু ক্লিয়ারিফাই করে দিব। ঠিক আছে, কি কি পড়া লাগবে, কি কি পড়া লাগবে না, সেই অ্যানালাইসিস গুলো আপনাদেরকে আমরা দিব। ঠিক আছে, এবং আপনাদেরকে আমরা সেই জিনিসগুলোই পড়াবো। ঠিক আছে, সো কাজে আপনারা যারা ভর্তি হতে চান, তারা একটু ভর্তি হয়ে যাবেন। ঠিক আছে, আর ফাইনালি যে কথাটি বলতে চাই, মানে ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে মুখস্থ পার্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনারা মেমোরাইজিং পার্টের জন্য কি কি পড়বেন, আমি একটু দেখাই দিচ্ছি। আমাদের মেমোরাইজিং পার্টের জন্য আসলে কোন কোন জিনিসগুলো পড়া উচিত সেটা একটু দেখেন। মেমোরাইজিং পার্ট, ঠিক আছে, যে কোনো জায়গা থেকে একটু পড়ে নেবেন। ধরেন যে সিনোনিম অ্যান্টোনিম পড়বেন, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 2 থেকে 4 মার্ক থাকবে। ঠিক আছে, দ্বিতীয়টা হলো ইডিয়মস অফ ফ্রেজ। ঠিক আছে, এটা ভালো করে পড়বেন।
স্পেলিং পড়বেন বা কারেক্ট স্পেলিং পড়বেন, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ এগুলো, নট অনলি ব্যাংক বাট অলসো অল কাইন্ডস অফ মানে গভর্নমেন্ট জবে আপনাদের এই জিনিসগুলো কাজে লাগবে, ঠিক আছে? তারপর হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন পড়বেন। তারপর আপনারা যে কাজটি করবেন সেটা হলো, হ্যাঁ আপাতত মুখস্থ পাঠের ক্ষেত্রে এই অ্যানালজি পড়বেন। অ্যানালজি মুখস্থ পাঠের ক্ষেত্রে যদি প্রিপজিশন পড়বেন। তো এবং যদি কোনো শিক্ষার্থী মুখস্থ পাঠের এই যে টপিকগুলো বললাম, এই টপিকগুলো সবার আগে মানে বিগত বছর প্রশ্ন, তারপর তারপর যে কোনো বই থেকে ওই বইয়ের প্র্যাকটিস পর্বের যে অংশটুকু আছে, যদি এই অংশটুকু একটু ভালো করে যদি ক্লিয়ারিফাই যদি করতে যদি পারেন, ইনশাল্লাহ আপনি আপনার বিএভিএম এ যে 25 মার্ক, এই 25 মার্কে কমপক্ষে 15 মার্ক কিন্তু মুখস্থ থেকে দেওয়া হয়, ঠিক আছে? সো কাজে মুখস্থর ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর মুখস্থ পাঠের জন্য এই 6-7টি টপিকস খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সবাই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন। এবং যারা যারা মানে একজন ব্যাংকার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে চান, তারা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন, আমি আবার বলছি। হ্যাঁ, এবং ভর্তি হওয়ার জন্য আপনারা এই সকল নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, তো আজকে এই পর্যন্ত আমরা রাখতে চাচ্ছি। সবাই তাহলে ভর্তি হয়ে যাবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস। শুভরাত্রি।